আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে গৃহ পাঠশালায়। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি এর থার্ড চ্যাপ্টার, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সূচনার যে টপিক সেটা হবে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা। তো এইটা যদি তুমি সম্পূর্ণটা দেখো তাহলে আমরা যে এই সিভিলাইজড সভ্যতার বাসিন্দা হতে পেরেছি কিংবা এত এত আবিষ্কার এগুলো কিভাবে হয়েছে সবকিছু কিন্তু তোমরা ধারণা পেয়ে যাবে। এছাড়া বর্তমানে যে গণিতের এত বেশি ইমপ্রুভমেন্ট এবং গণিতের কারণে অন্যান্য সকল আবিষ্কার যে এত বেশি পরিমাণে ডেভেলপড হয়েছে সবকিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মাধ্যমে। এবং এইরকম কন্টেন্ট কিন্তু ইউটিউব, ফেসবুক কোথাও কিন্তু পাবে না। সো এটাকে যদি তুমি শেষ পর্যন্ত দেখো তবে অনেক অনেক বেশি উপকার হবে বলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। এবং এটা তৈরি করতে আমাকে সম্পূর্ণ 2 দিন সময় দিতে হয়েছে একটা প্রেজেন্টেশনের পিছনে। তো চলো আমরা দেখা যাক সংখ্যার আবিষ্কারের ইতিহাস। এটা বলার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে একেবারে মানব সভ্যতার ইতিহাসের শুরুর দিকে। তো যখন মানুষজন খুব বেশি সিভিলাইজড না, মানুষজন অর্থাৎ মানব সভ্যতার যখন সূচনা হয় ওই শুরুর দিকে মানুষের কিন্তু তেমন গণনার কোনো প্রয়োজন ছিল না। তারা জাস্ট শিকার করতো, মারতো, ধরতো, খাইতো, এভাবে তাদের কিন্তু চলে যেত। কিন্তু আস্তে আস্তে করে তারা যখন জনসংখ্যায় বৃদ্ধি পায়, তারা যখন আরো বেশি সিভিলাইজড হতে শুরু করে, তারা যখন আরো উন্নতির পথে চলে, তখন কি হয় আস্তে আস্তে তারা গণনা করার যে প্রয়োজনীয়তাটা এটা এটা তারা দেখতে পায়, এটা তারা বুঝতে পারে। এবং তারা প্রথম দিকে জাস্ট আঙুলের মাধ্যমে মোটামুটি অল্প কিছু সংখ্যা গণনা করতে পারতো। এই যে 10টা, 2 হাতে 10টা আঙুল, 10টা, এভাবে তারা 10 পর্যন্ত মোটামুটি গণনা করতে পারতো। এবং তারপরে কি করে তারা তারা ছোট ছোট নুড়িপত্র যখন দেখে তখন তারা এক একটা নুড়িপত্রের বদলে সংখ্যা এক একটা করে তারা বুঝতে পারে। যেমন একটা দেখা যাচ্ছে একটা গরুর বদলে তারা একটা নুড়ি পাথর রাখলো, 2টা গরুর বদলে 2টা, এভাবে 7-8টা যতগুলো গরুর সংখ্যা ততগুলো নুড়ি পাথর তারা আলাদা করে রাখতো। এভাবে তারা গণনা করতো, এভাবে তারা হিসাব রাখতো, এভাবে তারা গণনা করে হিসাবটাকে সংরক্ষণ করে রাখতে পারতো। কিন্তু সভ্যতা যত আরো বেশি ডেভেলপ হতে থাকে তখন এর যে ব্যাপক বিস্তার এটা কিন্তু আরো বেশি বাড়তে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো সংখ্যা ততগুলো নুড়ি পাথর দিয়ে কিন্তু তারা এটাকে হিসেব রাখতো। এবার আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মানুষ এই যে হাতের আঙুলের মাধ্যমে কিভাবে গুনতো এটা আমরা সবাই জানি, যে যতগুলা আঙুল ততগুলা সংখ্যা, মানে এটার মানে 0, এটার মানে 1 2 3 4 5 6, এইভাবে যতগুলো আঙুল ততগুলা কিন্তু সংখ্যা। এই পর্যন্ত তারা 10 পর্যন্ত মাত্র গুনতে পারতো। এবার তারা কি করে, তারা জাস্ট আঙুলের থেকে যখন বেশি দরকার হয় গোনার, তখন তারা নুড়ি পাথর ব্যবহার করে কিংবা মাটিতে দাগ কাটে। তো মাটিতে যতগুলা দাগ কাটে বা পাথরে বা যে কোনো জায়গায় যতগুলো দাগ কাটে তার সংখ্যা তারা তত হিসেবে বিবেচনা করে। সরি। তো যতগুলো দাগ কাটে ততগুলো সংখ্যা তারা বিবেচনা করে। তো এর থেকে কিন্তু এসছে যে ট্যালি সংখ্যাটা, যেটা আমি, তুমি এবং সবাই কিন্তু এর সাথে পরিচিত। কেননা প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেলে এটা পড়েনি কিংবা এটা জানে না এমন কেউ কিন্তু নাই, খুঁজে পাওয়া যাবে না। তো এই যে ট্যালিটা, এটা কিন্তু আবিষ্কার হয়েছিল ওই যে সংখ্যা গণনার জন্য যে দাগ কাটার প্রয়োজন হয় ওইখান থেকে। কিন্তু এখানে যে একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে যখন পাঁচতমতে যাবে, অর্থাৎ 1 2 3 4 এই পর্যন্ত গিয়ে ঠিক আছে, কিন্তু যখনই 5তমতে যাবে তখন তারা কি করবে, উপর থেকে একটা দাগ নিচের দিকে আসবে, অর্থাৎ চারটা দাগকেই একটা দাগে সেট করে দিবে, আড়াআড়ি সেট করে দিবে। ঠিক আছে? তো এই যে সেট করে দেওয়ার মাধ্যমে একটা সেট তৈরি হলো, এটাকে পাস হিসেবে তখন ধরা হয়। এই যে এই ট্যালিটা, এটাই কিন্তু প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। এটা খ্রিস্টপূর্ব 4000 বছর আগে, তার মানে যীশু খ্রিস্টের জন্মেরও 4000 বছর আগে, অর্থাৎ এখন থেকে 6000 বছর আগে। এটা সুমেরীয় এবং সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ টেনেই অনেক বড় সংখ্যা হিসাব করার জন্য বেশ পদ্ধতি ব্যবহার করতো, তাকে বলা হয় কি ট্যালি। অর্থাৎ এই যে দাগ কেটে কেটে মাঝখান থেকে একটা দাগ দিয়ে এভাবে অনেক বড় পর্যন্ত কিন্তু খুব সহজে গণনা করা যেত এবং এটা বেশ বেশ সাজানো গোছানো একটা নিয়ম ছিল। তো এই যে ট্যালি চিহ্নটা, এটার আবিষ্কার হয় কিভাবে, এটা সুমেরীয় এবং সমসাময়িক অন্যান্য সভ্যতা গুলাতে কিন্তু এটা বেশি পরিচিত ছিল। ওকে, তারপর খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা কারা? মিশরীয়রা আমাদের পিরামিড তো তোমরা সবাই দেখছো। তো মিশরীয়রা হায়ারোগ্রাফিক চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের পরিচালনা করেন। তো এই যে তারা গণনার জন্য এরাই কিন্তু সর্বপ্রথম লিখিত চিহ্নের ব্যবহার করে। ঠিক আছে? গণনার জন্য এরাই সর্বপ্রথম লিখিত চিহ্নের ব্যবহার করে। তো এই যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, 1-এর জন্য একটা দাগ, 2-এর জন্য 2টা, 3-এর জন্য 3টে, এইভাবে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত তারা 9টা দাগ দিয়ে বোঝাইতো। এবং এর পরবর্তীতে যখন 10 চলে আসতো তখন তারা কি করতো, এরকম উল্টো ইউ দিত এবং এইভাবে ইউ এর পর 1 2 3 এইভাবে যেত। ঠিক আছে? এবার এরকম 2টা ইউ দেওয়া মানে কি 20, 3টা ইউ দেওয়া মানে 30, এইভাবে কিন্তু
এগোতে এগোতে থাকে। এইবার তারপরে পরে আসে ১০০। ১০০ কেমন কি দেয়? এরা উল্টো, এই যে আমরা 9 যেমন দিই, উল্টো ৯ এর মতো একটা চিহ্ন দেয়। তারপরে ১০০০ এ দেয় লোটাস ফ্লাওয়ারের মতো একটা চিহ্ন। তারপরে ১০,০০০ এর দিকে দেয় হচ্ছে বেন ফিঙ্গার, এবং তারপরে ট্যাডপোল, এটা দেয় হচ্ছে ১,০০,০০০ গিয়ে। এবং যখন তার থেকে বেশি সংখ্যা ১০,০০,০০০ এমন সংখ্যা যখন আসে, তখন মানুষের ছবি দেয়, যারা হাত এমন উঁচু করে বসে আছে। তো এটা ছিল হচ্ছে কি হায়ারোগ্লাফিক, ঠিক আছে? হায়ারোগ্লিফিক, এই যে চিহ্নটা, এটা কিন্তু সভ্যতার সর্বপ্রথম চিহ্ন। এর আগে যা ছিল ওই যে ওগুলো আনুষ্ঠানিকভাবে না, জাস্ট হিসাব রাখার জন্য দাগ কেটে কেটে, মানে ট্যালির মাধ্যমে কিন্তু লেখা হতো। কিন্তু এই যে এইটা, এগুলো এক একটা চিহ্ন, ঠিক আছে? তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন ইজিপ্টে বা মিশরে, এখানে যে প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা ভিন্ন ভিন্ন সিম্বল কিন্তু তাদের রয়েছে। এখানে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন সিম্বল কিন্তু তাদের রয়েছে, ঠিক আছে? এই যে এখানে ১০ ইউ এর মতো, ৯ এরকম বাঁকা কয়েলের মতো, এবং তারপরে ফুলের মতো, তারপরে আঙুল, বাঁকা আঙুলের মতো, তারপরে ব্যাং টাইপের, তারপরে দুইজনের হাত উঁচু করার মতো। তো এই যে এই সংখ্যা পদ্ধতিগুলো, এই যে হাইলোগ্রাফিক, এটা আমরা কিসের ভিতরে পাই? এটা আমরা কিন্তু এই পিরামিডে বা এই মিশরে পিরামিডে আমরা কিন্তু গায়ে বিভিন্ন জায়গায় আমরা এর সন্ধান পেয়েছি যে তখনকার সংখ্যা পদ্ধতি আসলে কিরকম ছিল। এবং তারপরে আসে রোমান, খ্রিস্টপূর্ব ৩৪০০ সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করে। এই রোমান সংখ্যা পদ্ধতিটা কিন্তু এখনো আজও ব্যবহার হয়ে আসছে, এবং তুমিও ব্যবহার করেছো, এটা নিয়ে আমি নিশ্চিত। তো এই যে রোমান, ১ এর জন্য কি একটা দাগ, ২ এর জন্য ২টা দাগ, ৩ এর জন্য ৩টা, এবং ৪ এর জন্য কি হয়েছে? ৪ এর জন্য একটু ভিন্ন। ৪ এর জন্য হয়েছে প্রথমে ভি, ঠিক আছে? তার মানে ভি এর আগে আই, তার মানে কি ৫ থেকে ১ কম, এর মানে হচ্ছে ৪। তারপরে ভি মানে কি? ভি মানে হচ্ছে ৫। তারপরে ভি আই মানে কি? ভি আই মানে ভি আই এর পরে, এর মানে হচ্ছে ৫ থেকে ১ বেশি, তার মানে কি ৬। এইভাবে ভি একটা আই মানে ৬, ভি ২টা আই মানে ৭, ভি ৩টা আই মানে ৮, ঠিক আছে? এই একইভাবে আই এক্স মানে হচ্ছে ৯, ঠিক আছে? আর এক্স মানে কি তাহলে? এক্স মানে হচ্ছে ১০। এবার এক্স আই মানে কি? এক্স আই মানে ১১। তো এইভাবে ক্রমান্বয়ে কিন্তু ২০, ৩০, ৪০, এই যে ৪০-এ গিয়ে কিন্তু আবার পরিবর্তন হয়েছে, এবং ৫০-এ গিয়ে আবার দেখতে পাচ্ছি শুধুমাত্র এল আসছে। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হতে দেখা গিয়েছে। তো তোমরা এটা একটু দেখে নিবা যে কোনটায় কি আছে, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। তারপরে আমাদের আসে হচ্ছে মেয়ান পদ্ধতি, যেটা হচ্ছে ২০ ভিত্তিক ভিগেসিমাল যেটাকে বলা হয়। এটাই সংখ্যা পদ্ধতি হচ্ছে ২০। তোমরা একটু এখানে খেয়াল করলে দেখতে পারবে যে শূন্যের জন্য কেমন চিহ্ন দেওয়া আছে। ১ এর জন্য একটা ফোঁটা, ২ এর জন্য ২টা, ৩ এর জন্য ৩টা, ৪ এর জন্য ৪টা, এবং ৫ এর জন্য কিন্তু আলাদা একটা জাস্ট রেখা। তো এই রেখাটার মানে কি? এই রেখাটার মানে হচ্ছে ৫। তো এইবার আমরা কিন্তু এই জাস্ট ২টা চিহ্ন দিয়ে কিন্তু সব প্রকাশ করতে পারি। এই যে ২, আর এই যে ফোঁটার মান কি? এটার মান হচ্ছে ৫, আর এই যে ফোঁটা বা ডট বা আ যাই বলো না কেন, এটার মান কত? এটার মান হচ্ছে ১। তো এই ২টা জিনিসকে তোমরা দেখো, এখানে ২টা হরিজন্টাল লাইন, ২টা লাইন। তো ২টা লাইন বলে এটার মান হচ্ছে ৫, ৫, ১০, ঠিক আছে? এটা ২টা লাইন আর হচ্ছে একটা ডট, তার মানে কি এর মান হচ্ছে ১১। তো তোমরা এভাবে মিলিয়ে দেখো যে প্রত্যেকটার মান কিন্তু একইভাবে সিমিলার ওয়েতে কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করে দেখবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব ২০০০ শতকে সুমেরীয় সভ্যতার উত্তরসূরিরা ব্যাবিলনিয়ান সভ্যতার গণনার ৬০ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। তো তখন যে ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, তার মানে আজ থেকে ৪,০০০ বছর আগে, তার মানে যীশু খ্রিস্টেরও ২,০০০ বছর আগে। তো এই যে এইটা দেখো, ১ থেকে শুরু করে ৬০ পর্যন্ত প্রত্যেকটাই ডিফারেন্ট প্রতীক কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই যে ডিফারেন্ট প্রতীক, এই যে ৬০ ভিত্তিক, ৬০ কিসের মান? দেখা যাচ্ছে কোণের বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কোণ, অর্থাৎ রেডিয়ান, ঠিক আছে? তারপরে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মিনিট কিংবা সেকেন্ড। তো এইগুলার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয় এই পদ্ধতিটা, ৬০ ভিত্তিক পদ্ধতিটা, ঠিক আছে? তো তারপর আমাদের আবিষ্কার হলো শূন্য। শূন্য আবিষ্কারের পর আমাদের প্রত্যেকটা আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। যদিও এইগুলার সবগুলোর কি চিহ্ন আলাদা। এখানে বাংলা, ইংরেজি, আরবি কিংবা ফার্সি বা যাই হোক না কেন, চাইনিজ, রোমান, বিভিন্ন ধরনের সংখ্যা আছে। যদিও বিভিন্ন ধরনের সংখ্যা আছে, কিন্তু তারপরেও এরা কিন্তু এই একই, সবগুলো কিন্তু একই নাম্বার সিস্টেম, জাস্ট এটার চিহ্ন আলাদা, জাস্ট এটার যে সাইন, জাস্ট সেইটা আলাদা। তাছাড়া সবকিছু সেম, এভরিথিং ইজ সিমিলার, বাট পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এইটার যে চিহ্ন, এটার গঠনে, ঠিক আছে? তারপর এই যে জিরো আবিষ্কারের আগে, ঠিক আছে? জিরো আবিষ্কারের আগে জাস্ট সংখ্যাগুলোকে কোনো রকম করে ব্যবহার করা যেত, কিন্তু জিরো আবিষ্কার হওয়ার পর থেকেই শুরু হয় হচ্ছে আমাদের আসল রেভলিউশন।
এই যে জিরো আবিষ্কার করে কে? আর্য আর্যভট্ট কি করে? আর্যভট্ট জাস্ট জিরোর একটা ধারণা দেন যে ৫ থেকে ৫ মাইনাস করলে কি হবে, বা যেইটা থেকে ঠিক সেইটাই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো কিছু থাকবে না। তো এই যে ধারণাটা তিনি দেন, এটা জাস্ট তিনি ধারণা দেন। তিনি কিন্তু এই যে আমরা বর্তমানে যেমন শূন্য ব্যবহার করি তেমনটা কিন্তু তিনি করেন না। পরবর্তীতে ব্রহ্মগুপ্ত যিনি শূন্যটাকে আবিষ্কার করেন, তিনি এই যে সাইনটা এটাকে কিন্তু আবিষ্কার করেন। তো তিনি প্রথমত আ এমন ফুটা দিয়ে কিন্তু শূন্যটাকে আবিষ্কার করতো, রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে? তো আর্য ভট্টাচার্য কিন্তু শূন্যর ধারণাটা দেন, কিন্তু ব্রহ্মগুপ্ত তিনি শূন্যের যে আসল যে চিহ্নটা সেটা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রথম ভারতীয়দের থেকে কিন্তু এই জিনিসটা সারা বিশ্বব্যাপী ইউরোপ, চায়না এবং সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়ে। সো তার আগে কিন্তু কেউ শূন্য সম্পর্কে তেমন গুরুত্ব দেয়নি। গুরুত্ব না দেওয়ার একটা কারণ আছে, তখনকার মানুষ এই শূন্যকে কিন্তু অপয়া বলে মনে করতো। শূন্যকে তারা অভিশাপের মতো মনে করতো। তো এটাকে তারা ভয় পেত। শয়তানের প্রতীক বা শয়তানের চিহ্ন বলে তারা মনে করতো। সো এই কারণে সেই সময় শূন্যের আবিষ্কার হয়নি, কিংবা তারা শূন্য এটাকে ব্যবহার করেনি। যা পরবর্তীতে ভট্টাচার্য এবং ব্রহ্মগুপ্ত এই ২ জন, এরা কিন্তু এরাও আবার অনেক পরে, আর্যভট্টের আগে, পরে ব্রহ্মগুপ্ত অনেক পরে কিন্তু এই শূন্যটার ধারণাটা ক্লিয়ার করেন, এবং তারপরেই সারা বিশ্বব্যাপী এর ধারণাটা ছড়িয়ে পড়ে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ যে সংখ্যা পদ্ধতি সেটা আবিষ্কারের ইতিহাস। তো সংখ্যা পদ্ধতির প্রথম দিক থেকে শুরু করে আস্তে আজ অবধি আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা বেশ বিচিত্রময় এবং জটিল একটা ধাঁধার মতো। তো এই সম্পূর্ণ জার্নিটা আমরা যেরকম সংখ্যা থেকে শুরু করে আজকের এখানে এসে দাঁড়িয়েছি, এটা আসলেই বেশ জটিল। কিন্তু তবুও আমরা এই যে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে এই যে যাবতীয় যত ডিভাইস, যত ইলেকট্রনিক্স বা যত ম্যাথমেটিক্যালস বিষয়গুলা সব কিন্তু আবিষ্কার হয়েছে। অর্থাৎ আমরা যা আবিষ্কার করতে পারছি সবকিছু কিন্তু গণিতের কল্যাণ, ঠিক আছে? সবকিছু গণিতের কল্যাণ। আর গণিতের যে বেসিক সেটাই কিন্তু সংখ্যা। তো এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আ আমি দাবি করব। তো যারা শেষ পর্যন্ত দেখেছো তারা কমেন্টে এইস লেখো, ঠিক আছে? তাদের জন্য বিশেষ গিফটের ব্যবস্থা আছে।